আচ্ছা, আজকের ক্লাসে আমরা পড়বো হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার সম্পর্কে। আচ্ছা, গত ক্লাসেও একটু পড়েছিলাম, আজকের ক্লাসেও আরেকটু পড়বো। সো আমি এই কথাগুলো যেহেতু আগেও বলেছি, সেগুলো একটু অল্প করে শর্টকাট আকারে বলার চেষ্টা করছি। প্রথমেই আসছে, হোয়াট ইজ অ্যান ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার? It is a transformer that is used in conjunction with any measuring instrument like ammeter, voltmeter, wattmeter, watt-hour meter, or protective equipment like relay. এটা এমন একটা ট্রান্সফর্মার যেটা মেজারিং ইনস্ট্রুমেন্টের সাথে অ্যাড করা থাকে। সেই মেজারিং ইনস্ট্রুমেন্ট হতে পারে অ্যামিটার, ভোল্টমিটার, ওয়াটমিটার, ওয়াট আওয়ার মিটার, অথবা প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেমন রিলের সাথেও এটা যুক্ত থাকতে পারে। আচ্ছা, ইট ইউটিলাইজেস কারেন্ট ট্রান্সফরমেশন অ্যান্ড ভোল্টেজ ট্রান্সফরমেশন প্রপার্টিজ টু মেজার হাই ভোল্টেজ অ্যান্ড হাই কারেন্ট। আচ্ছা, এটা কারেন্ট ট্রান্সফরমেশন অথবা ভোল্টেজ ট্রান্সফরমেশন প্রপার্টি ইউজ করে কারেন্ট এবং হাই হাই এসি কারেন্ট এবং হাই এসি ভোল্টেজ মেজারমেন্টের জন্য। মেনলি দুই প্রকারের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার হয়ে থাকে। একটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার, যেটাকে আমরা সিটি বলে থাকি, যেটা দিয়ে আমরা হাই কারেন্ট মেজার করে থাকি। আরেকটা হচ্ছে পটেনশিয়াল ট্রান্সফর্মার বা পিটি, যেটাকে আমরা পিটি বা ভিটিও বলতে পারি, যেটা দিয়ে আমরা হাই ভোল্টেজ মেজার করে থাকি। আচ্ছা, এখন দেখুন এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারগুলো আমরা কোথায় ইউজ করে থাকি। আচ্ছা, এখানে দেখুন প্রথমে লেখা আছে, ফর মেজারমেন্ট অফ হাই এসি কারেন্ট ইট ইজ ইউজুয়াল টু ইউজ লো রেঞ্জ এসি অ্যামিটার উইথ সুইটেবল শান্ট। আচ্ছা, হাই এসি কারেন্ট মাপার জন্য আমরা যদি অ্যামিটারে একটা সুইটেবল শান্ট ইউজ করি, তাহলে তার রেঞ্জটা বেড়ে যায়, তখন আমরা সেই কারেন্টটা মাপতে পারি। তেমনভাবে ফর মেজারমেন্ট অফ হাই এসি ভোল্টেজ লো রেঞ্জ এসি ভোল্টমিটার আর ইউজড উইথ হাই রেজিস্ট্যান্স কানেক্টেড ইন সিরিজ। তেমনভাবে হাই ভোল্টেজ মাপার জন্য আমরা ভোল্টমিটারের সাথে সিরিজে একটা হাই রেজিস্ট্যান্স অ্যাড করে তার রেঞ্জ বাড়িয়ে সেই হাই ভোল্টেজটা মাপতে পারি। এভাবে আমরা অ্যামিটার আর ভোল্টমিটারের এক্সটেনশন রেঞ্জ বাড়িয়ে হাই ভোল্টেজ এবং কারেন্ট মাপতে পারি। কিন্তু ফর মেজারমেন্ট অফ ভেরি হাই এসি কারেন্ট অ্যান্ড ভোল্টেজ উই ক্যানট ইউজ দিস মেথড। কিন্তু খুব বেশি যদি হাই ভোল্টেজ এবং কারেন্ট হয়, সেক্ষেত্রে আমরা এই টেকনিকের মাধ্যমে সেগুলো মেজার করতে পারে না। Instead, we use specially constructed high voltage instrument transformer to isolate the high voltage circuit from the measuring circuit in order to protect the measuring instrument from burning. এইসব ক্ষেত্রে আমরা কি করি? আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার ইউজ করি। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মারের হাই ভোল্টেজ টার্মিনালটাকে হাইলি ইনসুলেটেড করা থাকে এবং লো ভোল্টেজ টার্মিনালে হচ্ছে আমরা সেই মেজারিং অংশ বা অ্যামিটার বা ভোল্টমিটার লাগানো থাকে, যার ফলে আমরা এই হাই কারেন্ট বা হাই ভোল্টেজ ফ্লো হয়ে ইনস্ট্রুমেন্টগুলোকে বার্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে পারি। আচ্ছা, আমি একটু পুরো বিষয়টা একটু বাংলায় এক্সপ্লেন করার চেষ্টা করছি। আচ্ছা, গত ক্লাসে আমরা পড়েছিলাম কিভাবে আমরা অ্যামিটার এবং ভোল্টমিটারে এক্সটেনশন রেঞ্জ বাড়াতে পারি। আচ্ছা, এক্সটেনশন রেঞ্জ বাড়ানোর কারণ কি? রেঞ্জ বাড়ানোর কারণ যদি আমরা বলি, তাহলে কি আমরা কিভাবে অল্প রেঞ্জের অ্যামিটার দিয়ে বেশি রেঞ্জের ভোল্টেজ কারেন্ট মাপতে পারবো। অর্থাৎ একটা একটা অ্যামিটার যদি 10 মিলি অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট মাপতে পারে, সেটাকে আমরা কি করে 100 অ্যাম্পিয়ার কারেন্ট মাপার উপযোগী করতে পারি। আচ্ছা, কিন্তু এই ডিভাইসগুলো দিয়ে আমরা যদি হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের কারেন্ট বা ভোল্টেজ মাপতে চেষ্টা করি, তাহলে দেখা যাবে যে সেগুলো যেহেতু অনেক কিলো ভোল্ট বা কিলো অ্যাম্পিয়ার রেঞ্জের কারেন্ট বা ভোল্টেজ ফ্লো করতে সক্ষম, যার কারণে সেই ইনস্ট্রুমেন্টটা দিয়ে আমরা এই হাই ভোল্টেজ ট্রান্সমিশন লাইনের কারেন্ট এবং ভোল্টেজ মাপতে পারছি না। সে কারণে ইনস্ট্রুমেন্টগুলো কি হয়ে যেতে পারে? বার্ন হয়ে যেতে পারে। আচ্ছা, এই কারণে আমরা এই নর্মাল টেকনিকগুলো অ্যামিটারের সাথে প্যারালালে শান্ট রেজিস্ট্যান্স বা ভোল্টমিটারের সাথে প্যারালালে ভোল্টমিটারের সাথে সিরিজে
রেজিস্ট্যান্স বা মাল্টিপ্লায়ার অ্যাড না করেই আমরা নর্মালি কিভাবে ট্রান্সমিশন লাইনে, পাওয়ার ট্রান্সমিশন লাইনে কারেন্ট ট্রান্সফরমার এবং পটেনশিয়াল ট্রান্সফরমার অর্থাৎ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইউজ করে কিভাবে কারেন্ট এবং ভোল্টেজ মাপবো সেটা দেখব। সো হাই ভোল্টেজ পাওয়ার ট্রান্সমিশন লাইনে আমরা অবশ্যই এই হাই ভোল্টেজ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইউজ করব, যার প্রাইমারি সাইডটা বা হাই ভোল্টেজ সাইডটা হাইলি ইনসুলেটেড থাকবে, আর সেকেন্ডারি সাইডে হচ্ছে আমরা এই অ্যামিটার বা ভোল্টমিটার ইউজ করব, যার কারণে আমরা সেই ইনস্ট্রুমেন্টটাকে বার্ন হওয়ার হাত থেকে রক্ষা করতে পারবো। যেহেতু ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইউজ করছি, ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের কাজ কি, সেটা হচ্ছে স্টেপ ডাউন ট্রান্সফরমারে কাজ করবে, অর্থাৎ সেই হাই ভোল্টেজটাকে রিলেটিভলি লো ভোল্টেজে কনভার্ট, হাই ভোল্টেজ ট্রান্সফরমার থেকে লো ভোল্টেজ ট্রান্সফরমারে কনভার্ট করবে, যার কারণে আমরা এই নর্মাল মেজারিং ইনস্ট্রুমেন্টগুলো ইউজ করেই সেই লো ভোল্টেজটাকে মেজার করতে পারবো, যার কারণে সেটা বার্ন হওয়া থেকে রক্ষা করবে। এটা ছিল ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের প্রথম অ্যাপ্লিকেশন। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে এই অ্যাপ্লিকেশনটা, এতক্ষণ যেটা বললাম সেটা আমরা গত ক্লাসেও পড়েছি, আজকেও একটু দেখলাম। আচ্ছা, এখন আসছে আমরা যে শুধু এসি ট্রান্সমিশন লাইনে সেটা ইউজ করতে পারি তা না, আমরা অনেক ক্ষেত্রে ডিসি সার্কিটের ক্ষেত্রেও ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইউজ করতে পারি। একটু খেয়াল করি, অ্যাপ্লিকেশন অফ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমার ইন ডিসি সার্কিট ফর voltage and current measurement, we use low range DC ammeter voltmeter with rectifier connected in their secondary circuit. আচ্ছা, সো ডিসি সার্কিটে যেখানে আমাদের রেকটিফায়ার কানেক্টেড থাকে সেকেন্ডারি সার্কিটে, সেসব ক্ষেত্রে আমরা এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারগুলো ইউজ করতে পারি। তাহলে এসি ট্রান্সমিশন লাইনে ইউজ করছি, আর ডিসি সার্কিটে যেখানে রেকটিফায়ার কানেক্টেড থাকছে সেকেন্ডারি সার্কিটে সেক্ষেত্রে ইউজ করছি। এরপর আসছে হচ্ছে the vast primary application of instrument transformer is for the protection and control of power system and power equipment of high and very high current rating. আচ্ছা, তার সবচেয়ে বিস্তৃত অ্যাপ্লিকেশন কোথায়? পাওয়ার সিস্টেমে প্রোটেকশন এবং কন্ট্রোলে। আচ্ছা, যেহেতু আমরা কি করছি, অনেক হাই রেঞ্জের কারেন্ট বা ভোল্টেজকে রিলেটিভলি কম রেঞ্জের কারেন্ট এবং ভোল্টেজে কনভার্ট করে দিচ্ছি, সো এটা আমাদের হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট থেকে প্রোটেকশনে সাহায্য করছে। সো এটাকে আমরা প্রোটেকশন এবং কন্ট্রোলার হিসেবে পাওয়ার সিস্টেমে ইউজ করছি। এটাই বলছে যে তার বিস্তৃত অ্যাপ্লিকেশন হচ্ছে পাওয়ার সিস্টেমে প্রোটেকশন এবং কন্ট্রোলের ক্ষেত্রে। কি প্রোটেক্ট করছে? এই পাওয়ার সিস্টেম ইকুইপমেন্টগুলোকে হাই ভোল্টেজ এবং হাই কারেন্ট রেটিং এর জন্য বার্ন হওয়া থেকে রক্ষা করছে। আর এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারগুলো একবারে অর্ডিনারি ট্রান্সফরমারগুলোর মতোই কাজ করে। অর্ডিনারি ট্রান্সফরমার কি স্টেপ আপ এবং স্টেপ ডাউন হিসেবে কাজ করে, এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারগুলো শুধুমাত্র স্টেপ ডাউন হিসেবে কাজ করছে। তাহলে আমরা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের অ্যাপ্লিকেশন বুঝতে পেরেছি। মেইনলি অ্যাপ্লিকেশন কি? পাওয়ার ট্রান্সমিশন লাইনে হাই ভোল্টেজটাকে রিলেটিভলি লো ভোল্টেজে কনভার্ট করে সেটা মেজার করতে সাহায্য করবে, এটা ছিল তার প্রথম অ্যাপ্লিকেশন। সেকেন্ড অ্যাপ্লিকেশন হচ্ছে ডিসি সার্কিটে যখন সেটা রেকটিফায়ারের সাথে কানেক্টেড থাকবে তখন সেটা হেল্প করবে। তারপর পাওয়ার সিস্টেমে প্রোটেকশন এবং কন্ট্রোলে সাহায্য করবে। এই তিনটা হচ্ছে ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের অ্যাপ্লিকেশন। সবাই কি বুঝতে পেরেছি ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের অ্যাপ্লিকেশন সম্পর্কে? জি ম্যাম, আচ্ছা, বুঝতে পারছি। এখানে দেখুন একটা ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের সার্কিট ডায়াগ্রাম ড্র করা আছে। নর্মাল ট্রান্সফরমার দেখতে যেরকম একদম সেই রকমই। দেখুন, একটা প্রাইমারি উইন্ডিং আছে, এই যে প্রাইমারি উইন্ডিং এ টার্নস দেওয়া আছে। প্রাইমারি উইন্ডিং কে যথাক্রমে H1 আর H2 বলে ডিনোট করছি। এখানে একটা প্রাইমারি উইন্ডিং এর কারেন্ট দেখুন এই ডিরেকশনে ফ্লো হচ্ছে। আচ্ছা, এখানে একটা সেকেন্ডারি উইন্ডিং আছে, সেকেন্ডারি উইন্ডিং এ টার্নস আছে, সেকেন্ডারি উইন্ডিং এও কারেন্ট ফ্লো হচ্ছে দেখুন। আর এখানে টার্নসকে আমরা এখানে আমরা x1 আর x2 দ্বারা ডিনোট করছি। আর একটা ম্যাগনেটিক ফ্লাক্স আছে ফাই, এই যে সেই ম্যাগনেটিক ফ্লাক্সটা কোরের মধ্যে দিয়ে প্রবাহিত হচ্ছে, আর এখানে তার ডিরেকশন দেওয়া আছে। আমরা যে একটু আগে বললাম যে এই ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারগুলো দেখতে অর্ডিনারি ট্রান্সফরমারগুলোর মতোই, সেটাই দেখানোর জন্য মেনলি
এখানে এই কনস্ট্রাকশনটা দেওয়া আছে, বেসিক কনস্ট্রাকশন অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট অফ ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার। একবারে সিম্পল ট্রান্সফর্মারের মতোই দেখতে, বুঝতে পেরেছি সবাই এটা? ওকে, এরপর আসছে হচ্ছে আমরা যে দুই প্রকারের ইনস্ট্রুমেন্ট ট্রান্সফর্মার সম্পর্কে বললাম, তার প্রথম টাইপ সেটা হচ্ছে কারেন্ট ট্রান্সফর্মার। হোয়াট ইজ কারেন্ট ট্রান্সফর্মার? আচ্ছা, a current transformer is a transformer which produces its secondary winding low current, which is proportional to high current flowing in its primary winding. কারেন্ট ট্রান্সফর্মার হচ্ছে এমন একটা ট্রান্সফর্মার যেটার প্রাইমারি দিয়ে যদি হাই কারেন্টও ফ্লো হয়, সেকেন্ডারি দিয়ে রিলেটিভলি লো কারেন্ট ফ্লো হবে, তার মানে এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফর্মার। The secondary current is usually much smaller in magnitude than primary current. Secondary কারেন্টটা প্রাইমারি কারেন্টের তুলনায় খুবই অল্প। The design of CT depends on which instrument is connected to its secondary winding as measuring instrument or protective equipment. আচ্ছা, ডিজাইনটা ডিপেন্ড করে সিটিটা সেকেন্ডারি উইন্ডিং এর সাথে কিভাবে কানেক্টেড আছে তার উপর, সেটা মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে কানেক্টেড আছে নাকি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট। আচ্ছা আচ্ছা, সিটি কিন্তু আমরা হচ্ছে সিটির সাথে সিটিকে সেকেন্ডারিতে কানেক্টেড করছি, আর প্রাইমারিতে কি কানেক্ট করছি, যার আমরা কারেন্ট মাপবো তার। এখন কারেন্ট ট্রান্সমিশন লাইনেরও মাপতে পারি, আবার অ্যামিটার ভোল্টমিটার এভাবে ইউজ করে মাপতে পারি, আবার প্রোটেক্টিভ ইকুইপমেন্ট যেমন রিলের ক্ষেত্রে ইউজ করতে পারি। সো এর উপর ডিপেন্ড করছে যে আমরা মেজারিং ইনস্ট্রুমেন্ট হিসেবে ইউজ করছি নাকি প্রোটেক্টিভ ইকুইপমেন্ট হিসেবে ইউজ করছি কারেন্ট ট্রান্সফর্মারটাকে। এরপরে আসছে হচ্ছে কনস্ট্রাকশন। আচ্ছা, সিটির কনস্ট্রাকশনটা একটু খেয়াল করি। CT has a primary coil of one or more turns made of thick wire connected in series with the line whose current to be measured. The secondary consists of a large number of turns of fine wire is connected across an ammeter or relay terminal. আচ্ছা, যেটা বলছে এখানে প্রাইমারি উইন্ডিং এ যার কারেন্ট এবং ভোল্টেজ মাপবো সেটা থাকবে, আর সেকেন্ডারি উইন্ডিং এ একটা অ্যামিটার অথবা রিলে টার্মিনাল থাকবে। প্রাইমারি উইন্ডিং এ টার্ন সংখ্যা কম হবে আর সেকেন্ডারি উইন্ডিং এ টার্ন সংখ্যা বেশি হবে। The CT has a primary coil of one or more turns made of thick wire connected in series with the line whose current to be measured. সিটির প্রাইমারি উইন্ডিং এ এক বা একাধিক টার্ন থাকবে, সেটা থিক ওয়্যার দিয়ে, হ্যাঁ সরু ওয়্যার দিয়ে থাকবে, অর্থাৎ টার্ন সংখ্যা কম থাকবে, আর এটা কানেক্টেড থাকবে তার সাথে সিরিজে যার কারেন্ট মাপতে হবে। The secondary consists of a large number of turns made of fine wires. সেকেন্ডারিতে টার্ন সংখ্যা বেশি থাকবে এবং ওয়্যারগুলো অবশ্যই বেশ মজবুত হতে হবে, and is connected across an ammeter or relay terminal. আর সেকেন্ডারি টার্মিনালে একটা অ্যামিটার থাকবে অথবা রিলে থাকবে। ইন শর্টে কনস্ট্রাকশন কি, প্রাইমারি উইন্ডিং এর টার্ন সংখ্যা কম হবে, সেকেন্ডারি উইন্ডিং এর টার্ন সংখ্যা বেশি হবে। যার কারেন্ট মাপতে হবে তাকে আমরা প্রাইমারি উইন্ডিং এ কানেক্টেড রাখবো, আর সেকেন্ডারি উইন্ডিং এ কি রাখবো, একটা অ্যামিটার থাকবে যার মাধ্যমে আমরা সেই লো রেঞ্জের কারেন্টটা মাপবো, অথবা রিলে কানেক্টেড থাকতে পারে। বুঝতে পেরেছি কনস্ট্রাকশনটা সবাই? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা, এখানে দেখুন কয়েক টাইপের কারেন্ট ট্রান্সফর্মার দেখানো আছে। এইটা যেমন, এটা হচ্ছে উইন্ডো টাইপ কারেন্ট ট্রান্সফর্মার, আর এটা বলছে বার টাইপ কারেন্ট ট্রান্সফর্মার। আচ্ছা, একটু দেখাই আরো আমাদের কারেন্ট ট্রান্সফর্মার আছে। এই যে দেখুন, এখানে একটা টাইপিক্যাল উইন্ডো টাইপ সিটি দেওয়া আছে। এই সিটিটা দেখুন একটা অ্যাকচুয়াল কানেকশনে দেওয়া আছে, একটা সার্কিটে কানেক্টেড আছে। এই হচ্ছে সার্কিটের তিনটা ফেজ মনে করুন। এই তিনটা ফেজে এই যে এই অংশটা হচ্ছে আমাদের সেই টাইপিক্যাল উইন্ডো সিটি কারেন্ট ট্রান্সফর্মার।
সার্কিটে কিভাবে কারেন্ট ট্রান্সফর্মার লাগানো থাকে সেটা দেখানো আছে। আচ্ছা, এখানে দেখুন সাব স্টেশনে এসি সার্কিট ব্রেকারের সাথে এই যে হচ্ছে সার্কিট ব্রেকার, এর সাথে দেখুন এই যে অংশটা, এইটা হচ্ছে আমাদের সেই সিটিটা। এই সিটিটাকে কি বলছে দেখুন, গ্রাউন্ড শেডেড সিটি বলছে। এই হচ্ছে সেই গ্রাউন্ড শেডেড সিটিটা যেটা আমরা সার্কিট ব্রেকারের সাথে সাবস্টেশনে ইউজ করছি। এরপরে দেখুন জেনারেটরের ক্ষেত্রেও আমরা সিটি ইউজ করি। এই সেই সিটিটা, এই যে দেখুন এখানে জেনারেটরের তিনটা ফেজের সাথে দেখুন এই যে একটা গোল অংশ, এই সেই গোলটা, এই সেই সিটি, এটাকে বলছে কি বোর্ড মাউন্টেড জেনারেটর সিটি। এইভাবে হচ্ছে সার্কিটে সিটি থাকতে পারে। আচ্ছা, এখন আসছে হচ্ছে কানেকশন অফ কারেন্ট ট্রান্সফরমার। আচ্ছা, কানেকশন হচ্ছে সেটাই যেটা এতক্ষণ বললাম। কি বললাম? যে প্রাইমারি উইন্ডিং এ টার্ন সংখ্যা কম থাকবে, সেকেন্ডারি উইন্ডিং এ টার্ন সংখ্যা বেশি থাকবে। প্রাইমারি উইন্ডিং এর সাথে যার আমরা কারেন্ট মাপার চেষ্টা করব সেইটা কানেক্টেড থাকবে, এই হচ্ছে সেই লোডটা। আর সেকেন্ডারি উইন্ডিং এর সাথে একটা অ্যামিটার থাকবে, এই হচ্ছে সেই অ্যামিটারটা। কানেকশন অফ কারেন্ট ট্রান্সফরমার, ট্রান্সমিশন লাইন, যে লাইনের আমরা কারেন্ট মাপবো সেই লোডটা এখানে আছে প্রাইমারি উইন্ডিং এ, আর সেকেন্ডারি উইন্ডিং এ একটা অ্যামিটার আছে। আচ্ছা, এখানে দেখুন সিঙ্গেল রেশিও সিটি এবং মাল্টিপল রেশিও সিটি দেওয়া আছে। আচ্ছা, এখানেই একভাবেই তাদেরকে রেশিও করা আছে। যেমন এটা যেমন হতে পারে 100:5 এরকম রেশিওর সিটি হতে পারে। এটা একটাই রেশিও, তাদের মধ্যে প্রাইমারি আর সেকেন্ডারি উইন্ডিং এর রেশিওটা একটাই। কিন্তু এখানে মাল্টি রেশিও সিটিটাতে দেখুন এখানে একটা রেশিও আছে 400/5, আরেকটা আছে 200/5। আমরা যখন এই পুরোটা কনসিডার করছি তখন সেটা 400/5 হচ্ছে। আবার যখন এই ছোট অংশটা মানে x2 আর x3 টার্মিনালটা উইন্ডিং হিসেবে কনসিডার করছি তখন সেক্ষেত্রে আমাদের ট্রান্স রেশিও আসছে 200/5। সো আমরা প্রয়োজন বিশেষে সিটি রেশিও সিঙ্গেল রেশিও হিসেবে ইউজ করতে পারি, আবার মাল্টি রেশিও হিসেবে ইউজ করতে পারি। যেইখানে যেটা প্রয়োজন হবে সেভাবে ইউজ করতে পারি। মাল্টি রেশিও হিসেবে ইউজ করলেও প্রিন্সিপালটা একই রকমই থাকবে। যার কারেন্ট মেজার করব সেটা প্রাইমারি উইন্ডিং এই থাকবে, আর সেকেন্ডারি উইন্ডিং এ অবশ্যই অ্যামিটার থাকবে। শুধুমাত্র এরকম মাল্টি রেশিও থাকবে। এখানে যেমন x1 আর x3 টার্মিনাল যখন ইউজ করছি, পুরো উইন্ডিংটা যখন ইউজ করছি তখন রেশিও হচ্ছে 400/5। আর যখন x2 আর x3 টার্মিনাল ইউজ করছি অর্থাৎ ছোটটা অংশটা ইউজ করছি তখন আমাদের রেশিও হচ্ছে 200/5। সো আমরা চাইলে সিটিকে সিঙ্গেল রেশিও সিটি হিসেবে ইউজ করতে পারি, আবার মাল্টি রেশিও সিটি হিসেবে ইউজ করতে পারি। বুঝতে পেরেছি সবাই বিষয়টা? জি ম্যাম। আচ্ছা, এখন আসছে হচ্ছে ওয়ার্কিং প্রিন্সিপাল। একটু দেখি, ইফ এ কারেন্ট ট্রান্সফর্মার হ্যাজ প্রাইমারি টু সেকেন্ডারি কারেন্ট রেশিও অফ 100:5, then it steps down the voltage 20 times and it steps up the voltage 20 times and step down the current 1/20 times of its actual value. আচ্ছা, সিটি কাজ করছে কি স্টেপ ডাউন হিসেবে, তার মানে আমরা কারেন্টটাকে কমিয়ে দিব আর ভোল্টেজটাকে বাড়িয়ে দিব। তার মানে কোনো একটা সিটির যদি প্রাইমারি আর সেকেন্ডারি কারেন্টের রেশিও 100/5 হয়, 100/5 মানে 5 দিয়ে যদি আমরা 100কে ভাগ করি তাহলে 20 আসছে, তাহলে 20 5 20 100। সো সেক্ষেত্রে ভোল্টেজটা কি 20 টাইম বেড়ে যাবে, 20 টাইমস বেড়ে যাবে, আর কারেন্টটা 20 টাইমস কমে যাবে অ্যাকচুয়াল ভ্যালুর তুলনায়। ইফ উই নো দ্য কারেন্ট রেশিও
and the reading of an ammeter, AC ammeter, then primary current can be calculated. আমরা যদি কারেন্টের রেশিও জানি এবং অ্যামিটারের রেটিং জানি, অ্যামিটারে কতটুকু রেটিং দিচ্ছে, তাহলে আমরা প্রাইমারি কারেন্টটা মাপতে পারবো। কিভাবে মাপতে পারবো? আমরা কারেন্টের রেশিওটাকে এই অ্যামিটারের রিডিং দিয়ে গুণ করব, তাহলে আমরা প্রাইমারি কারেন্টটা পেয়ে যাব। কারেন্ট ট্রান্সফর্মারটা কি করছি, প্রাইমারি উইন্ডিং এ সেই লার্জ কারেন্টটাকে স্টেপ ডাউন করে ছোট করে দিয়ে আমরা স্মল কারেন্টটা অ্যামিটারে দেখাচ্ছে। সো অ্যামিটার থেকে আমরা ছোট কারেন্টের রেটিংটা দেখছি, আর সেটাকে যদি আমরা সিটি রেশিও মনে করুন যে 100:5 যদি হয়, আর অ্যামিটারের রিডিং যদি 5 হয়, তাহলে এই 5 আর 5 কেটে যাচ্ছে, তাহলে আমরা প্রাইমারি কারেন্ট দেখছি 100 অ্যাম্পিয়ার। সো এভাবে আমরা প্রাইমারি কারেন্টটা মাপতে পারি। প্রাইমারি কারেন্টটা মাপার জন্য কি করব, আমরা সিটি রেশিওটাকে অ্যামিটারের রিডিং দিয়ে গুণ করব। সবাই কি ক্লিয়ার কিভাবে আমরা প্রাইমারি কারেন্টটা বের করতে পারবো? জি ম্যাম, ক্লিয়ার। জি ম্যাম। আচ্ছা, তারপর এই কোশ্চেনটা তো গতদিন পড়িয়েছিলাম, কোশ্চেনটা কিন্তু আসবে। হ্যাঁ, হোয়াই সিটি সেকেন্ডারি শুড নেভার বি ওপেন। ইন শর্ট কি ছিল, যদি সেকেন্ডারি উইন্ডিংটা ওপেন রেখে দিই তাহলে কি হাই ভোল্টেজ ক্রিয়েট হতো। এই হাই ভোল্টেজটা আমাদের যেই পাওয়ার ইকুইপমেন্টটা সার্কিটে কানেক্টেড আছে সেই ইকুইপমেন্টটাকে ড্যামেজ করে দিত। সো ইকুইপমেন্টটাকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমরা অবশ্যই সিটি সেকেন্ডারিকে শর্ট সার্কিটে রাখবে, কখনো ওপেন রাখবো না। বুঝতে পেরেছি সবাই? হোয়াই সিটি সেকেন্ডারি শুড নেভার বি ওপেন, কেন কখনো আমরা ওপেন রাখবো না, কেন সবসময় শর্ট সার্কিটে রাখতে হবে। এই কোশ্চেনটা কতদিন পড়িয়েছিলাম, এটা পরীক্ষায় আসার মতো কোশ্চেন, এটা একটু পড়বো ভালো করে। এই স্লাইড থেকে তাহলে আসার মতো কোশ্চেন প্রথম হচ্ছে এটাই, কেন সিটি সেকেন্ডারি টার্মিনাল কখনো ওপেন রাখা হয় না। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে সিটি ট্রান্স রেশিও, যেটাকে টিআর বলছি। ট্রান্স রেশিও হচ্ছে প্রাইমারি কারেন্ট ডিভাইডেড বাই সেকেন্ডারি কারেন্ট। প্রাইমারি কারেন্ট যদি 100 অ্যাম্পিয়ার হয় আর সেকেন্ডারি কারেন্ট যদি 5 অ্যাম্পিয়ার হয়, তাহলে 5 ডিভাইডেড বাই 100 ডিভাইডেড বাই 5 বা 100:5 অর 20:1, এটাকে আমরা বলবো ট্রান্স রেশিও। ম্যাম, টার্নস রেশিও কি এটাই? এটা হচ্ছে টার্নস রেশিও যখন হবে তখন তো শুধু টার্নস মানে হচ্ছে আপনার ইয়েটা হবে, মানে পাক সংখ্যা যেটা। আচ্ছা, আপনাকে মনে আছে আমরা এরকম একটা ইয়া পড়েছিলাম ছোটবেলায়, আচ্ছা আচ্ছা, এনপি বাই ট্রান্সফরমারের যে এন, রেশিও, হ্যাঁ আইএস বাই আইপি, ঠিক আছে। আইএস বাই আইপি, একদম ওইটাই। ওকে, আচ্ছা এখন দেখুন, আমরা যেহেতু ট্রান্সফরমার ইউজ করছি, সো ট্রান্সফরমারের উইন্ডিং আছে, কোর স্যাচুরেট হওয়ার পসিবিলিটি আছে। আচ্ছা, সো আমাদের বেশ কিছু ফ্যাক্টর এফেক্ট করে যার কারণে ট্রান্সফরমারের কোরগুলো স্যাচুরেট হয়ে যেতে পারে। সো এই ট্রান্সফরমারের কোর কি কি ফ্যাক্টরের কারণে স্যাচুরেট হতে পারে এটা একটু খেয়াল করি। প্রথমে আসছে হাই ডিসি অফসেট। ডিসি অফসেট থাকার কারণে ট্রান্সফরমারের কোর স্যাচুরেট হয়ে যেতে পারে। এরপর আসছে হচ্ছে হাই কারেন্ট ম্যাগনিটিউড। সিমেট্রিক্যাল কারেন্ট সার্কিটে ফ্লো হতে পারে, এই সিমেট্রিক্যাল কারেন্টের উপস্থিতির জন্য এই ট্রান্সফরমারের কোর দ্রুত স্যাচুরেট হয়ে যায়। তারপর আছে হচ্ছে লো সিটি ট্রান্স রেশিও। সিটি ট্রান্স রেশিও যদি লো হয় সেক্ষেত্রে কোরটা স্যাচুরেট হওয়ার পসিবিলিটিটা বেশি থাকে। আর হাই সেকেন্ডারি বার্ডেন, আমরা গত ক্লাসে বার্ডেন পড়েছিলাম, সেই বার্ডেনটা যদি হাই হয়ে যায় সেকেন্ডারি ক্ষেত্রে তাহলে স্যাচুরেট হয়ে যায়। আর লো সিটি অ্যাকিউরেসি, সিটির অ্যাকিউরেসি যদি লো থাকে তাহলে কোর স্যাচুরেট হওয়ার পসিবিলিটি বেশি থাকে। এরপর আসছে হচ্ছে হাই রিমেইনস ফ্লাক্স। আচ্ছা, রিমেইনস ফ্লাক্স জিনিসটা কি মনে আছে, আমরা পড়েছিলাম রেসিডিয়াল ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি। রেসিডিয়াল ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটি কি? আচ্ছা, এই রেসিডিয়াল ম্যাগনেটিক ফ্লাক্স ডেন্সিটিকে আমরা রিমেইনস বলতে পারি। হ্যাঁ, the remains is the value of flux density remaining when external field returns from 0 to high value of saturation magnetism to 0. যখন আমরা
এক্সটার্নাল ফিল্ড যখন সার্কিটে রিটার্ন করবে তখন স্যাচুরেশনটা হাই ভ্যালু থেকে জিরোতে রিটার্ন করার এই সময়ে যে ফ্লাক্সটা পাই সেটাকে আমরা বলছি কি রিমেন্স। একটা হিস্টেরেসিস লুপে আমরা যখন এক্সটার্নাল ফিল্ড অ্যাপ্লাই করি তখন হাই ভ্যালু অফ স্যাচুরেশন থেকে ম্যাগনেটিজমটা যখন জিরো হয়ে যায় সেই অংশটাকে আমরা বলছি কি রিমেন্স। সো রিমেন্স ফ্লাক্সটা যখন হাই হবে তখন হচ্ছে স্যাচুরেট হয়ে যাবে। আচ্ছা, কোর স্যাচুরেশনের জন্য সবকিছুই হাই হতে হবে, শুধু লো হতে হবে কি, লো হতে হবে সিটির ট্রান্স রেশিওটা আর সিটির অ্যাকিউরেসি, বাকি সবকিছুই হতে হবে হাই। সো এই ফ্যাক্টরগুলো আমাদের একটু মনে রাখতে হবে, যার কারণে কোরগুলো দ্রুত স্যাচুরেট হয়ে যাচ্ছে। আচ্ছা, এরপর আসছে হচ্ছে টিপস ফর অ্যাভয়েডিং সিটি স্যাচুরেশন। আমরা যে বললাম যে সিটির কোরগুলো স্যাচুরেশন হয়ে যায়, এই স্যাচুরেশন হওয়া থেকে তাদেরকে হেল্প করার জন্য কি করতে হবে, কি কি উপায়ে স্যাচুরেশন যাতে না হয় সেটা ফলো করতে হবে। এইটা কিন্তু পরীক্ষা আসার মতো কোশ্চেন। হ্যাঁ, রাইট দ্য নেসেসারি স্টেপ টু অ্যাভয়েড সিটি স্যাচুরেশন, এভাবে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে যে সিটিকে স্যাচুরেট হওয়ার হাত থেকে রক্ষা করার জন্য আমাদের কি কি স্টেপ নেওয়া যেতে পারে। এটা একটু ভালো করে পড়তে হবে, একটু একটু বুঝুন। আচ্ছা, তাহলে আমাদের কি ছিল, প্রথম আমাদের একটা ছিল কি লো সিটি রেশিও হলে কোরটা দুটো স্যাচুরেট হয়ে যায়। সো আমরা কি করব, সিটি রেশিওটাকে বাড়িয়ে দেব, ইউজ হায়ার রেশিও সিটিস, তাহলে কোরটা স্যাচুরেট হওয়া থেকে অ্যাভয়েড করতে পারবো। আচ্ছা, আরেকটা কি ছিল, বাকিগুলো এখানে আছে। আচ্ছা, আরেকটা আছে ইউজ সেপারেট সেট অফ হাই রেশিও অফ সিটিস ফর হাই কারেন্ট ফল ট্রিপিং। আচ্ছা, use separate set of high ratio city for high current tripping, high fault current tripping। আচ্ছা, যেহেতু হাই কারেন্ট ফ্লো হওয়ার জন্য আমরা সেপারেট রেটিং এর সিটি ইউজ করতে পারি, যাতে হাই কারেন্ট ফ্লো হলে ওই ওই সিটিটা ট্রিপ হয়ে যায় আর বাকিটা আমরা ইউজ করতে পারি। আচ্ছা, এরপর আসছে হচ্ছে রিডিউস সেকেন্ডারি বার্ডেন। আচ্ছা, কি ছিল, সেকেন্ডারি বার্ডেন যদি বেড়ে যায় তাহলে হচ্ছে সিটি ট্রিপ করবে বা সরি সিটি স্যাচুরেট হয়ে যাবে। আচ্ছা, তো আমাদের কি করতে হবে, সেকেন্ডারি বার্ডেনটা কমাতে হবে। আচ্ছা, সেকেন্ডারি বার্ডেন কমানোর জন্য আমরা নিচের স্টেপগুলো নিতে পারি। কি কি নিতে পারি, সিলেক্টিং লো বার্ডেন রিলে অ্যান্ড মিটার। সেকেন্ডারি বার্ডেনকে কমাতে পারি কিভাবে, আমরা যদি লো বার্ডেনের রিলে এবং মিটার ইউজ করি তাহলে সিটির বার্ডেনটা কমে যাবে। ডিস্ট্রিবিউটিং সিঙ্গেল ফেজ বার্ডেনস অ্যামং দ্য ফেজেস, সিঙ্গেল ফেজ বার্ডেনটা ফেজের মধ্যে ডিস্ট্রিবিউট করব। আচ্ছা, এরপর আসছে হচ্ছে ইনক্রিজিং দ্য সাইজ অফ সেকেন্ডারি লিডস, সেকেন্ডারি লিডসের সাইজটা বাড়াবো আর লেন্থটা কমাবো, রিডিউসিং দ্য লেন্থ অফ সেকেন্ডারি লিডস, সাইজ বাড়াবো কিন্তু লেন্থ কমাবো। আর ইউজিং স্টেপ ডাউন অক্সিলারি সিটিস, আর স্টেপ ডাউন অক্সিলারি সিটি ইউজ করতে পারি আমরা। তাহলে সিটির সেকেন্ডারি বার্ডেন কমানোর জন্য আমরা কি নিতে পারি, কি স্টেপ নিতে পারি, লো বার্ডেন অ্যামিটার এবং রিলে ইউজ করতে, লো বার্ডেন মিটার এবং রিলে ইউজ করব, আর সিঙ্গেল ফেজ বার্ডেন ইউজ করতে পারি ফেজগুলোর মধ্যে। তারপর কি করব, সাইজ বাড়াবো সেকেন্ডারি লিডসের আর লেন্থটা রিডিউস করব, আর স্টেপ ডাউন অক্সিলারি সিটি ইউজ করতে পারি। এসব ইউজ করে আমরা সিটির বার্ডেনটা, সেকেন্ডারি সাইডের বার্ডেনটা কমাতে পারি। সো আমাদের সিটি বা ট্রান্সফরমারের কোরকে স্যাচুরেশন থেকে বাঁচানোর জন্য কি লাগবে, সিটির রেশিওটাকে বাড়াতে হবে আর সেকেন্ডারি বার্ডেনটা কমাতে হবে। সেকেন্ডারি বার্ডেন কমানোর জন্য আমরা এই স্টেপগুলো নিব আর সিটির রেশিওটাকে বাড়িয়ে দিব। আর ফল্ট কারেন্টে যাতে অন্য একটা সিটি ট্রিপ করে সেজন্য আলাদা একটা রেশিও সেট করে দিব।
পরীক্ষা আসলে পারা যাবে যে সিটি সেকেন্ডারি থেকে স্যাচুরেশন হওয়া থেকে বাঁচার জন্য কি কি দরকার, কি কি স্টেপ নিতে হবে? জি ম্যাম, পারা যাবে। ওকে। ম্যাম ওটা তো ম্যাম এখানে লিডস বলতে কি বোঝানো হয়েছে? সেকেন্ডারি লিডস, জি ম্যাম। সেকেন্ডারি লিডস বলতে আচ্ছা, তাহলে এখন আসছে আমাদের পটেনশিয়াল ট্রান্সফরমার। হ্যাঁ, পটেনশিয়াল ট্রান্সফরমার, আমরা কারেন্ট ট্রান্সফরমার যেটা পড়েছিলাম সেটা কারেন্টের জন্য, কারেন্ট মাপার ক্ষেত্রে। পটেনশিয়াল ট্রান্সফরমারটাও একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যেটা আমরা কি করব, ভোল্টেজ মাপার ক্ষেত্রে ইউজ করব। A PT, sometimes called VT, is a step-down transformer having many primary turns but few secondary turns. যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার, সো অবশ্যই প্রাইমারি টার্মস বেশি হবে আর সেকেন্ডারি টার্মস কম হবে। তো পিটি হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার। আচ্ছা, in a step down transformer, voltage decreases and current increases. Thus, voltage can be easily measured by using low range voltmeter instrument. স্টেপ ডাউন ট্রান্সফরমারে কি হয়, ভোল্টেজটা কমে যায়, কারেন্টটা বেড়ে যায়, যার কারণে যেহেতু কারেন্ট কমে যাচ্ছে, সো নর্মাল লো রেঞ্জের ভোল্টমিটার ইউজ করে আমরা সেই ভোল্টেজটা মাপতে পারবো। দ্য ভোল্টেজ ইজ স্টেপ ডাউন ইন এ নোন রেশিও কল্ড ভোল্টেজ রেশিও। ভোল্টেজটাকে নির্দিষ্ট ভোল্টেজ রেশিওতে স্টেপ ডাউন করা হয়ে থাকে। ইন শর্ট কথা হচ্ছে, পিটি হচ্ছে একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার, যার প্রাইমারি টার্ন সংখ্যা বেশি থাকবে, সেকেন্ডারি টার্ন সংখ্যা কম থাকবে, যার কারণে প্রাইমারি ভোল্টেজ কম হবে, যার কারণে ভোল্টেজটা কমে যাবে আর কারেন্টটা বেড়ে যাবে। যদি ভোল্টেজ কমে যায়, সো লো রেঞ্জের ভোল্টমিটার ইউজ করে আমরা সেই ভোল্টেজটা মাপতে পারবো। আচ্ছা, এরপর আসছে হচ্ছে কনস্ট্রাকশন। কনস্ট্রাকশন একই রকম, শুধু ডিফারেন্সটা কোথায়, প্রাইমারি উইন্ডিং এ টার্ন সংখ্যা বেশি থাকবে আর সেকেন্ডারি উইন্ডিং এ টার্ন সংখ্যা কম থাকবে, যেহেতু স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে ইউজ করছি। আচ্ছা, তাহলে কনস্ট্রাকশনটা একটু দেখি। Potential transformer has many primary turns but few number of secondary turns. That makes it a step-down transformer. A voltmeter is connected to secondary. It is usually voltmeter of 150 volt. আর প্রাইমারি উইন্ডিংটা দেখুন, and primary terminals are connected in parallel across to the line to which voltage to be measured. তাহলে কি, সিটির প্রাইমারি উইন্ডিং এ টার্ন সংখ্যা বেশি থাকবে, সেকেন্ডারি উইন্ডিং এ টার্ন সংখ্যা কম থাকবে, এটা একটা স্টেপ ডাউন ট্রান্সফরমার হিসেবে কাজ করবে। ভোল্টমিটারটা সেকেন্ডারি উইন্ডিং এর সাথে থাকবে আর ভোল্টমিটারের রেঞ্জটা ইউজুয়ালি কত হয়, 150 ভোল্ট হয়। আর প্রাইমারি টার্মিনালের সাথে যার ভোল্টেজ মেজার করতে হবে সেটা কানেক্টেড থাকবে, সেম সিটির মতনই। যার ভোল্টেজ মেজার করবো তাকে প্রাইমারি উইন্ডিং এ রাখবো, সেকেন্ডারি উইন্ডিং এ যেহেতু আমরা ভোল্টেজ মেজার করছি, সো অবশ্যই একটা ভোল্টমিটার থাকবে। এখানে ভোল্টমিটারের রেঞ্জটা দেওয়া আছে 150 ভোল্ট। আর ট্রান্সফরমারটার রেটিং এমন হবে যে প্রাইমারি ট্রান্স রেশিওটা বেশি হবে আর সেকেন্ডারিটা কম হবে। কনস্ট্রাকশনটা কি ক্লিয়ার? একই রকম কিন্তু। এখন আসছে, সবাই কি বুঝতে পেরেছি নাকি একটু দ্রুত হয়ে জি ম্যাম। যাচ্ছে? জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভেরি গুড। এরপরে আসছে হচ্ছে ওয়ার্কিং বা মেজারমেন্ট। আচ্ছা, দ্য ভোল্টমিটার রিডিং gives the transformed value of the voltage across the secondary terminal. ভোল্টমিটার রিডিংটা আমাদেরকে ট্রান্সফর্মড ভ্যালুটা সেকেন্ডারি টার্মিনালে দিচ্ছে। The deflection of the voltmeter when divided by the transformed ratio gives the actual voltage across the primary winding. আচ্ছা, সো লাইন ভোল্টেজ পাওয়ার জন্য কি করব, আমরা ডিফ্লেকশনটাকে এই ট্রান্সফরমেশন রেশিও দিয়ে ভাগ করব। ট্রান্সফরমেশন রেশিওটা কি, V2 ডিভাইডেড বাই V1। V2টা হচ্ছে সেকেন্ডারি উইন্ডিং এর ভোল্টেজ এবং V1টা হচ্ছে প্রাইমারি উইন্ডিং এর ভোল্টেজ। আচ্ছা, তাহলে কি বলছে, ভোল্টমিটারটা ট্রান্সফর্মড ভ্যালুটা দিচ্ছে, তার মানে যে হাই উইন্ডিং এর হাই ভোল্টেজ টার্মিনালে যে ভোল্টেজটা ছিল সেটাকে রিলেটিভলি লোতে কনভার্ট করে যে ভ্যালুটা আমরা দেখলাম, সেই ট্রান্সফর্ম ভ্যালুটা আমরা ভোল্টমিটারে দেখছি। এখন আমরা যদি এই প্রাইমারি উইন্ডিং এর অ্যাকচুয়াল লাইন ভোল্টেজটা আবার
দেখতে চাই প্রাইমারি উইন্ডিং এর ভোল্টেজটা, সেক্ষেত্রে আমরা কি করব? ডিফ্লেকশন বলতে যে ভোল্টমিটারের যে রিডিং, সেই ভোল্টমিটারের রিডিংটাকে যদি আমরা ট্রান্সফরমেশন রেশিও দিয়ে ভাগ করি, তাহলে আমরা সেই লাইন ভোল্টেজ বা প্রাইমারি উইন্ডিং এর ভোল্টেজটা পাবো। আর ট্রান্সফরমেশন রেশিওটা কি? সেটা হচ্ছে V2 ডিভাইডেড বাই V1, সেকেন্ডারি উইন্ডিং এর ভোল্টেজ ডিভাইডেড বাই প্রাইমারি উইন্ডিং এর ভোল্টেজ। এই রেশিওটা দিয়ে যদি আমরা ডিফ্লেকশনটাকে ভাগ করি, তাহলে আমরা লাইন ভোল্টেজটা পেয়ে যাব। লাইন ভোল্টেজ বলছি কোনটাকে? যেটা প্রাইমারি উইন্ডিং এর ভোল্টেজ সেটাকে। সবাইকে ক্লিয়ার হয়েছে এখন বিষয়টা? জি ম্যাম, ক্লিয়ার। এখন দেখুন আমরা যে সিটিপিটি ইউজ করছি, এই পিটি ইউজ করার জন্য আমাদের কিছু প্রিকশন ফলো করতে ম্যাডাম হবে। এই স্লাইডটা কি দিয়েছেন ম্যাডাম ইয়াতে? এই স্লাইডটা আজকে আপলোড করে দিব। স্লাইডটা ক্লাসরুম জি। আচ্ছা, since the secondary of the city is connected to relays, their rating are always 40 to 100 watts. আচ্ছা, সিটি গুলোকে আমরা রিলের সাথেও কানেক্টেড সিটি আমরা পিটি নিয়ে পড়ছি, পিটি গুলোকে আমরা রিলের সাথেও কানেক্টেড করি। যদি রিলের সাথে কানেক্টেড করি, সেক্ষেত্রে কত রেটিং এর আমাদের রিলে ইউজ করতে পিটি ইউজ করতে হবে? 40 থেকে 100 ওয়াটের। আচ্ছা, for safety purpose, secondary should be completely insulated from the high voltage primary and should be in additional grounded. সেফটি পারপাসে অবশ্যই প্রাইমারি টার্মিনালটাকে ইনসুলেট করতে হবে এবং অ্যাডিশনালি গ্রাউন্ডেড থাকতে হবে। গ্রাউন্ডেড থাকার কারণ কি? যদি ইন কেস কোনো হচ্ছে হাই কারেন্ট বা ফল্ট কারেন্ট বা আনব্যালেন্স সিস্টেম কখনো অকার হয়, তাহলে সেই কারেন্টটা যাতে গ্রাউন্ডে চলে যেতে পারে। সেফটি পারপাসে অবশ্যই আমাদেরকে প্রাইমারি টার্মিনাল বা হাই ভোল্টেজ টার্মিনালকে প্রপারলি ইনসুলেট করতে হবে এবং অ্যাডিশনালি গ্রাউন্ডেড করতে হবে। তাহলে প্রিকশন হচ্ছে দুইটা। যদি রিলের ক্ষেত্রে ইউজ করি, তাহলে রেঞ্জটা খেয়াল করতে হবে 40 থেকে 100 মিটার, এবং হাই ভোল্টেজ লাইনে অবশ্যই হাই ভোল্টেজ টার্মিনালটাকে প্রপারলি ইনসুলেট করতে হবে এবং গ্রাউন্ডেড করে দিতে হবে, যদি অ্যাডিশনাল কারেন্ট ফ্লো হয় যাতে সেটা গ্রাউন্ডে চলে যেতে পারে। আচ্ছা, এখানে দেখুন টাইপস অফ পিটি দেওয়া আছে। 3 টাইপের পিটি হতে পারে: শেল টাইপ, ড্রাই টাইপ অ্যান্ড অয়েল টাইপ। আচ্ছা, শেল টাইপ কখন বলবো? বিলো 5000 ভোল্ট, 5000 ভোল্টের কম হলে সেটাকে বলবো আমরা শেল টাইপ পিটি। আর ড্রাই আর অয়েল টাইপ পিটি কখন হবে? যখন 5000 থেকে 5000 থেকে 13800 ভোল্টের মধ্যে হবে। আর 13800 ভোল্টের বেশি হলে সেটা শুধু অনলি অয়েল টাইপ হবে। সো এই 3 টাইপের পিটি আমরা ইউজ করে থাকি: শেল টাইপ, ড্রাই টাইপ আর অয়েল টাইপ। তিনটার আমরা রেটিং থেকে বুঝবো যে কোনটা কোন টাইপের পিটি। আচ্ছা, এখানে পিটি রেশিও দেওয়া আছে। একটা রেশিও আছে হচ্ছে 120/1, আরেকটা আছে 35/1, আরেকটা আছে 20/1। সো এভাবে সাধারণত এই তিনটা রেশিওর পিটি বেশি ইউজ করা হয়। এখানে একটা পিটির কানেকশন দেওয়া আছে, যেটা বলেছিলাম কানেকশন কি? প্রাইমারি উইন্ডিং এর সাথে যার ভোল্টেজ মাপবো সেটা কানেক্টেড থাকবে, এই যে প্রাইমারি উইন্ডিং, তার সাথে এই যে ভোল্টেজ মাপবো সেটা কানেক্টেড আছে। আর সেকেন্ডারি উইন্ডিং এ একটা ভোল্টমিটার থাকবে, এখানে প্যারালালে একটা ভোল্টমিটার থাকবে। প্রাইমারি উইন্ডিং এ টার্ন সংখ্যা বেশি থাকবে, সেকেন্ডারি উইন্ডিং এ টার্ন সংখ্যা কম হবে। আচ্ছা, আর এরপর আসছে হচ্ছে কিছু ইম্পর্টেন্ট কথাবার্তা। কি ইম্পর্টেন্ট কথাবার্তা? এই যে 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 কথাটা বলছিলাম যে কেন আমরা আচ্ছা, 3টা কথাবার্তা আছে। একটা হচ্ছে নেভার ওপেন এ কারেন্ট ট্রান্সফর্মার সেকেন্ডারি টার্মিনাল while the primary is energized, মানে কেন সিটি সেকেন্ডারি টার্মিনাল কখনো ওপেন রাখা হয় না, সেম একই কথা। আচ্ছা, এটা হলো সিটির ক্ষেত্রে। আচ্ছা, ভিটি বা পিটির ক্ষেত্রে দেখুন, নেভার শর্ট সার্কিট দ্য সেকেন্ডারি অফ এনার্জাইজড ভিটি, কখনো সিটির সেকেন্ডারি শর্ট সার্কিট করা হয় না। পিটির সেকেন্ডারি নেভার শর্ট সার্কিট দ্য সেকেন্ডারি অফ এনার্জাইজড ভিটি। যদি শর্ট সার্কিট করি তাহলে কি হবে?
এক্সেস কারেন্ট ফ্লো হবে, সেই কারেন্টটা আমাদের সার্কিটের এলিমেন্টগুলোকে ড্যামেজ করে দিতে পারে। সো এই ড্যামেজ থেকে রক্ষা করার জন্য সেফটি পারপাসেই আমরা কখনোই পিটির সেকেন্ডারিকে শর্ট সার্কিট করব না, সবসময় ওপেন রাখবো। আরেকটা দেওয়া আছে কি, নেভার ইউজ এ 60 হার্জ ভিটি অন এ 50 হার্জ সিস্টেম। আচ্ছা, ট্রান্সমিশন লাইনে কত ভোল্টের আমরা ট্রান্সমিশন লাইনে আচ্ছা বাংলাদেশে আমরা যে পাওয়ার ট্রান্সমিশন লাইন, তার ভোল্টেজের ফ্রিকোয়েন্সি কত? 50 হার্জ না? জি ম্যাম। কিন্তু ইউএসএ তে সেই ডিভাইসগুলো হচ্ছে 60 হার্জের, মানে ফ্রিকোয়েন্সি ট্রান্সমিশন লাইনের ফ্রিকোয়েন্সি হচ্ছে 60 হার্জ। সো আমরা যদি ইউএসএ থেকে সিটি বা পিটি আমদানি করি, দিয়ে সেটা যদি বাংলাদেশে ইউজ করতে চাই, তাহলে সেটা কিন্তু ইউজ করা যাবে না। So আমাদের অবশ্যই কোন ফ্রিকোয়েন্সির জন্য সেই সিটি বা পিটি ডিজাইন করা হচ্ছে সেটা আগে থেকেই স্পেসিফাই করে দিতে হবে। নেভার ইউজ এ 60 হার্জ রেটেড ভিটি অন 50 হার্জ সিস্টেম। অবশ্যই 50 হার্জ সিস্টেমের জন্য যে পিটি গুলো ডিজাইন করা থাকে সেই সিস্টেমটা ইউজ করতে হবে। যদি ইউজ না করি তাহলে কি হয় দেখুন, সেক্ষেত্রে অনেক সিভিয়ার ড্যামেজ হতে পারে ইনস্ট্রুমেন্টগুলোর ক্ষেত্রে, স্যাচুরেশন ক্রিয়েট হতে পারে। সো অবশ্যই এই তিনটা ব্যাপার খেয়াল রাখতে হবে। কি তিনটা ব্যাপার? সিটি সেকেন্ডারিকে আমরা কখনো ওপেন রাখবো না, আর পিটি সেকেন্ডারিকে কখনো শর্ট রাখবো না, আর 50 হার্জের সিস্টেমে 60 হার্জের রেটিং এর ইনস্ট্রুমেন্ট ইউজ করবো না, সিটি বা পিটি, যেটা যে সিস্টেমের জন্য ডিজাইন করা সেটাই ইউজ করব। এই হচ্ছে আমাদের এই স্লাইড এতটুকুই। আচ্ছা, তাহলে আপনাদের পরীক্ষার কোশ্চেন কি থাকলো দেখুন। এই স্লাইড থেকে কি কি কোশ্চেন আসতে পারে? আচ্ছা, এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আসতে পারে, হ্যাঁ। ইনস্ট্রুমেন্ট ট্রান্সফরমারের অ্যাপ্লিকেশন আসতে পারে why city secondary should never be open। আরেকটা আসতে পারে হচ্ছে কিভাবে সিটি সেকেন্ডারিকে স্যাচুরেট হওয়া থেকে অ্যাভয়েড করতে পারি, মানে স্যাচুরেশন অ্যাভয়েড করতে পারি। এই তিনটা কোশ্চেন। আরেকটা কোশ্চেন আসতে পারে সিটি অথবা পিটির কনস্ট্রাকশন এবং ওয়ার্কিং প্রিন্সিপাল, দুইটাতে একই রকম। তাহলে এই চারটা হলো। আর ফাইনালি হচ্ছে এই যে এই প্রত্যেকটা রুলস গুলোকে আমরা হচ্ছে এক একটা কোশ্চেন কনসিডার করতে পারি। কেন সিটি পিটি সেকেন্ডারিকে আমরা শর্ট করব, আর কেন 50 হার্জের সিস্টেম 60 হার্জের সিস্টেমে ইমপ্লিমেন্ট করব না। সো এই টাইপের কোশ্চেনগুলো আসলে পারা যাবে না? জি ম্যাম, অবশ্যই। আচ্ছা, ঠিক আছে।